Bangladesh's RMG sector isn't just an industry. It's the engine that plays a central role in our exports, employs millions, and keeps global fashion moving. As the industry evolves, so must the systems behind it. For over a decade, Swiss Contact has worked across this ecosystem, strengthening supplier qualifications, advancing large-scale skilling and upskilling, supporting worker financial health, and enabling labor market insertion. Today, we're pushing that frontier even further. With the support of the Embassy of Sweden and the Embassy of Switzerland, projects of Swiss Contact like Progress are driving green growth, strengthening environmental, social, and governance practices, and advancing resource efficiency, shaping the future of the entire RMG supply chain while ensuring resilience for the people behind the production lines. In collaboration with the Daily Star, this podcast, Beyond the Seams RMG Future, brings you the voices driving that change, the leaders, innovators, and partners defining the next chapter of Bangladesh's RMG story. প্রিয় সুধী, চিন্তা করুন জার্মানির বার্লিনে বসে যে কর্তা ব্যক্তিটি এখন অফিসে কাজ করছেন তার পরনে রয়েছে বাংলাদেশের একজন শ্রমিকের তৈরি করা একটি শার্ট। যিনি নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে হেঁটে যাচ্ছেন বীরদর্পে, তার গায়েও রয়েছে বাংলাদেশি শ্রমিকদের তৈরি করা কাপড়। এই যে বাংলাদেশি শ্রমিকরা বিশ্ব বাজারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে, বাংলাদেশি গার্মেন্টস দেশের সর্ববৃহৎ রপ্তানি শিল্পে পরিণত হয়েছে, কর্মসংস্থান তৈরি করেছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা জানি যে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এখন আমাদের কিছু জিনিস আমাদের আরএমজি সেক্টরের প্রয়োজন। আমরা ইএসজির কথা শুনি, আমরা এনার্জি এফিশিয়েন্ট হওয়ার কথা শুনি আমাদের ফ্যাক্টরিগুলো, আমরা সোশ্যাল কমপ্লায়েন্স মেনটেনের কথা শুনি। তো সেটার সাথে সাথে যে গ্রিন স্কিলস, এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা আসলে সামনের দিনের প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্ব দরবারে টিকিয়ে রাখবে, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই আলোচনায় কথা বলবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইকিউএমএস কনসাল্টিং লিমিটেডের প্রিন্সিপাল কনসালটেন্ট ফেরদৌসী রিতা। আপনাকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টার এবং সুইস কন্ট্যাক্টের আয়োজনে আজকের আলোচনা, যেটা বিয়ন্ড দ্য সিম আরএমজি ফিউচার্স এই অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি তানজিম ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। আপা, আজকের এই পডকাস্টটা শুরু করার আগে তো আপনার সাথে বিশদ কথা হচ্ছিল, আমরা ইউরোপের বিভিন্ন গুড প্র্যাকটিস নিয়েও কথা বলছিলাম, কিন্তু বাংলাদেশ তো প্রায় 40 বছর এই সেক্টরটাতে পথ চলা। তো আজকে আমরা কথা বলবো আমরা অতীতে কেমন ছিলাম, এখন কেমন আছি, সামনে কোথায় যেতে চাই, সেটা নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন আপনার কাছে, যেটা আমি গ্রিন স্কিলসের ব্যাপারে প্রচণ্ড রকমের ফোকাস থাকতে চাই আজকের আলোচনায়। সো এই গ্রিন স্কিলসটা কি এবং ইএসজি কি, এটা যদি আপনি আমাদের অডিয়েন্সের জন্য বলেন, তারাও আসলে একটু এডুকেটেড হতে পারে আর কি। ধন্যবাদ তানজিম ভাই, এবং আপনাদেরকে আমি ডেইলি স্টারকেও ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমার সুযোগ করে দেওয়ার জন্য, এখানে কথা বলার জন্য। এবং আজকের আলোচনার বিষয়বস্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু আরএনজি সেক্টরটাকে খুব আমাদের দেশের একটা বড় সেক্টর হিসাবে আসলে সবসময় আমরা দেখে আসছি, এবং আপনি যেটা বললেন যে প্রায় 40 বছর ধরে আমরা এই সেক্টরে যদি বলি একদম সাংঘাতিক বড়ভাবে কাজ করছি আমাদের অর্থনৈতিক যে আয়ের জায়গাটা সেখানে। এটার সাথে যুক্ত হচ্ছে আমাদের আরএমজি সেক্টরে আমরা কিভাবে সামনের দিকে যেতে চাই, এবং সেই যাওয়ার প্রশ্নে কিন্তু গ্রিন স্কিলস এখন একটা বড় সব বায়ারদের কাছে বড় একটা আলাপ, যে গ্রিন স্কিলসটা কি। খুব সহজে যদি বলি তানজিম ভাই, যে গ্রিন স্কিলস হচ্ছে গ্রিন আমরা বাংলায় আসলে বুঝি খুব সবুজ। সবুজ মানেই কিন্তু একটা ক্লিন, স্বচ্ছতা। তো যে স্বচ্ছতা আমরা আমার কাপড়ে দেখতে চাই, যেমন এখানে যখন গ্রিন স্কিলস বলা হচ্ছে তখন সেখানে এই কাপড়টা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রোডাক্টে পরিবেশের ক্ষতি না করে যে প্রোডাক্টটা তৈরি হয়, যে কাপড়টা তৈরি হয়। আপনি একটু আগে বলছিলেন বার্লিনে একজন বসে আছেন আমার আরএমজি সেক্টরের সেই নারীর হাতে করা একটা কাপড় নিয়ে।
তো সেই কাপড়টা হতে হবে একেবারেই পরিবেশ বান্ধব আমরা যদি বলি। তো গ্রিন স্কিলসের সহজ ভাষা যদি আমরা বলি তাহলে পরিবেশ বান্ধব একটা কাপড়। এবং পরবর্তী আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে ইএসজি কি? তো আমরা জানি যে আমাদের ইএসজি আ যদি অ্যাব্রিভিয়েশন বলি তাহলে সোশ্যাল, আমরা এনভায়রনমেন্টাল, সোশ্যাল, গভর্নেন্স। সো ইএসজির এনভায়রনমেন্টাল হচ্ছে এনভায়রনমেন্টের পার্টে আরএমজি সেক্টরের যেখানে আমার এনার্জি এফিশিয়েন্সি কমানো যায়, সেই জায়গায় এই এফিসিয়েন্সি কাপড় বাড়ানো যায়। এফিশিয়েন্সি বাড়ানো যায়, জি। সেইখানে আসলে ইএসজি এনভায়রনমেন্টটা কাজ করবে। সোশ্যাল কমপ্লায়েন্স এর কথা যদি আমরা বলি, সোশ্যালের জায়গায় কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে। যেখানে আমাদের আরএমজির সমস্ত যে আপনার যদি বলি যে কস্ট সেটাকে কমিয়ে ফেলবে। সেইখানে আসলে কাজ করা। আর 3rd নাম্বার হচ্ছে গভর্নেন্স, যেটা আমাদের ওনার যারা আছে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টকে এই বিষয়টা বুঝতে হবে। ম্যানেজমেন্টকে এখানে স্বচ্ছতা রাখতে হবে এবং সমস্ত ব্যবস্থাপনায় তার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। এই ৩ টা কম্পোনেন্টে আসলে ইএসজি কাজ করে। রিতাপা, যেমনটা আসলে কথা হচ্ছিল, তো প্রথমত তো তার মানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা আপগ্রেডেশন হচ্ছে। এই আপগ্রেডেশনটা আমি যতটুকু বুঝতে পারি যে একটা এনার্জি এফিসিয়েন্সি টুয়ার্ডস এনার্জি এফিসিয়েন্সি, রিনিউয়েবল এনার্জি কেমন করে ব্যবহার করা যায়, বর্জ্য ব্যবস্থাপনা কেমন করে করা যায়। তো এইটার সাথে সাথে যে গ্রিন স্কিলিংটা, এটা তো আসলে একটা বিরাট কর্মযজ্ঞ। এটার জন্য যে আমার ম্যানেজমেন্ট প্লাস ওয়ার্কার, এদেরকে এডুকেট করা, এদেরকে স্কিল আপ করা, ট্রেনিং দেওয়া, আপস্কিলিং করা, এটা তো অনেক বড় একটা বিষয়। মানে হ্যাঁ। এটা কেমন করে সামলানো যেতে পারে? এটা আসলে সামলানো যেতে পারে। কারণ সামলানোর কাজটা আমরা করছি। যেমন গ্রিন স্কিলস এর আপনি যেটা বললেন যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। তো বিল্ডিং কার ভেতরে একদম ওয়ার্কার থেকে শুরু করে মিড লেভেল ম্যানেজমেন্ট, টপ লেভেল ম্যানেজমেন্ট। এখানে আমরা কিন্তু যখন এনার্জি অডিটের কথা আসছে, তখন আমরা বেশ কিছু সাবজেক্টে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করছি। যেমন আমরা কিভাবে তারা সবুজায়ন করবে, কিভাবে তারা এনার্জিটাকে কমাবে। যেমন ডেইলি তাদের এনভায়রনমেন্টে, তাদের ওয়ার্ক প্লেসে কিভাবে তারা লাইটের আ মানে ব্যবস্থাপনা করবে, পানি ব্যবস্থাপনা কিভাবে করবে, ওয়েস্টটাকে কিভাবে ম্যানেজ করবে এবং সেটাকে যে রিইউজ করা যায়, সেই রিসাইকেল করা যায়, সেই জায়গায় কিন্তু আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কাজটা করছি। তার মানে হচ্ছে হলো পুরা জিনিসটাই আসলে একটা গ্রিন ট্রান্সফরমেশনে রূপান্তর হতে যাচ্ছে। আপনি চমৎকারভাবে এই যে বললেন যে আপনি যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মানুষজনকে লিটারেট করা, ওই কার্বন অ্যাকাউন্টিং বলে একটা টার্ম আছে। সো আপনারা এই জিনিসগুলো মানুষজনকে কেমন করে বুঝান? হোয়াট ইজ কার্বন অ্যাকাউন্টিং? আসলে কার্বন অ্যাকাউন্টিংটা তো আমরা যেভাবে মানুষ কে মানে এখানে আমরা যেভাবে একদম, আমি যদি আপনাকে ওয়ার্কারদের কথা বলি, জি। হ্যাঁ? ওয়ার্কারদের কথা বলি, সাপোজ আমি একটা সেশনে আ মানে ট্রেনিং সেশনে গ্রিন স্কিলস ট্রেনিং সেশনে গিয়েছি। জি। তো সেখানে তাদের যে আপনার খাবারের জায়গাটা, সেইখানে সমস্ত ফ্যানগুলা চলছে। হুম? সো আমরা সমস্ত পার্টিসিপেন্ট যারা ছিল তাদেরকে বাইরে নিয়ে গেলাম। হ্যাঁ? মানুষ কিন্তু নাই। ডাইনিং এ কোনো মানুষ নাই, কিন্তু ফ্যান চলছে। তো ডাইনিং এ যাওয়ার পরে বললাম যে, "এখানে আসলে কোন জায়গাটুকু, কোন বিষয়টা আপনি দেখেন তো, আপনারা যে কোথায় আমাদের অপচয় হচ্ছে?" তো ওরা কিন্তু তখন ডিটেক্ট করে ফেলেছে যে আমার ফ্যান চলছে। আমার আ ফ্যানের সুইচটা অফ করতে হবে। এই যে তারা কিন্তু তখন আমরা আলোচনাটা নিয়ে আসি। যে এই যে ফ্যানের সুইচটা অফ করলাম, কার জন্য? আমার সন্তানের জন্য। কারণ আমার সন্তান কিন্তু পরবর্তীতে এই দেশটাকে আ মানে এই যে এনার্জিটা যেটা আমরা অপচয় করছি, সেইটাকে আমার সন্তান কিন্তু পরবর্তীতে পাবে না। তো এই জায়গায় আমরা তখন কিন্তু ট্রেনিং এর এই এনার্জি সেভিংস এর এই মাধ্যমটা আমরা তখন নিয়ে আসি। তো কার্বন অ্যাকাউন্টিং হচ্ছে আপনি টোটাল একটা ফ্যাক্টরি যে এনার্জি সেভিংস, সেইটার একটা রোড ম্যাপ তৈরি করা। সেটার একটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা। যে আমি এই ৪১ সালের ভেতরে, ২০৪১ সালের ভেতরে আমার কার্বনটাকে এতটুকু আসলে কমিয়ে আনতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আমরা তখন ওয়ার্কার এবং মিড লেভেল ম্যানেজমেন্টের সাথে কাজ করি। কথা বলেন। এটা আপনি তো চমৎকারভাবে বললেন এবং আমাদের ২০৪১ সালের এনার্জি প্ল্যানও আসলে ওরকম করে জি। ডিফারেন্ট আছে। স্ট্র্যাটেজি, পলিসি ওরকম করে হচ্ছে। এখন মানে বাংলাদেশের
তো এটা বললাম যে বৃহৎ একটা কর্মসংস্থানের জায়গা রপ্তানিকারক। এখানে তো একটা, দুটা, ১ ডজন, দুজন ফ্যাক্টরি না। ইপিজেড হয়তো আপনি ডজনে আমি হিসাব করে ফেলতে পারি। ইপিজেড এর বাইরেও তো প্রচুর আসলে ফ্যাক্টরি রয়েছে যারা হয়তো সাব কন্ট্রাক্টিং এর কাজ করে। জি, টিয়ার হয়তো একটু অন্য 3 হ্যাঁ, আমরা 3 বলতে হ্যাঁ, পারি। 3 বলতে পারি আরকি ওই লেভেলে। তাহলে এদেরকে আপনি যখন পুরা প্রসেসে গ্রিন ট্রান্সফরমেশন এর কথা বলছেন, এদেরও তো একটা ভূমিকা রয়েছে। অবশ্যই। এদেরকে কেমন করে অনবোর্ড করা যেতে পারে বলে? আসলে এইখানে একটা কিন্তু বড় কাজ করছে সুইস কন্টাক্ট। জি। মানে আমরা এজ এ সিএসপি হিসাবে আজকে আমি রিপ্রেজেন্ট করছি কিউএমএস এর। তো আমরা যেটা করছি যে সাপ্লাই চেইন থেকে শুরু করে এখানে সাপ্লাই চেঞ্জের কিন্তু একটা স্বচ্ছতার ব্যাপার আছে, ট্রান্সপারেন্সির ব্যাপার আছে। এখন আমি দেখা গেল একটা মেটেরিয়াল নিয়ে আসছি। হ্যাঁ? সেই মেটেরিয়ালটাও আমার দেখতে হবে যে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা। আমাকে এখানে দেখতে হবে যে যেখান থেকে মানে গ্রিন স্কিলস এমন একটা বিষয় আপনার সুতা থেকে শুরু করে প্রোডাকশনে যখন চলে যায় এই টোটাল প্রসেসটা কিন্তু আপনার পুরোটাই একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। এই প্রসেসের ভেতরে কোনো ধরনের অর্গানিক জিনিস ছাড়া অন্য বাইরে থেকে ইনপুট করা কোনো হ্যাজার্ডাস জিনিস এখানে কিন্তু আনা যাবে না। তো সাপ্লাই চেইনের ভেতরেও কিন্তু আমাদের কাজটা আছে। যেমন আমরা এই প্রজেক্টে কাজ করছি একটা হ্যাঙ্গার ফ্যাক্টরিতে এবং হ্যাঙ্গার ফ্যাক্টরিতে আমরা কিন্তু কাজ করছি তাদের মেটেরিয়াল গুলো নিয়ে আমরা অ্যাসেস করছি যে তারা কোথা থেকে প্রোডাক্ট আনছে এবং সেইখানেও কিন্তু আমাদের তাদের অ্যাওয়ার করার চেষ্টা করছি যে এই প্রোডাক্টের ভেতরেও আমরা এনভায়রনমেন্টের যেন ক্ষতিকারক কোনো কেমিক্যাল আমরা ইউজ না করি। এই যে বলছেন যে গ্রিন স্কিলিংস বা পুরা ওভারঅল প্রসেসটা, এই প্রসেসটা কেমন করে বাংলাদেশকে ওয়ার্ল্ড মার্কেটে আ বড়, বড় ব্র্যান্ড যারা আছে তাদের সাথে কমপ্লাই করলে তো আসলে ব্যবসা পাওয়া যাবে। কিন্তু এটার ইনসাইটটা আমি জানতে চাই যে আসলে কি পরিমাণ ব্যবসা বা কি পরিমাণ সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে আমাদের জন্য আরকি? আ আপনি একটু খেয়াল করে দেখবেন যে এতদিন একটা স্লোগান ছিল ফাস্ট ফ্যাশন। জি, এই স্লোগানটা চেঞ্জ হয়ে কিন্তু এখন হয়েছে রেসপন্সিবল ফ্যাশন। সো এই রেসপন্সিবল এর ভেতরেই কিন্তু গ্রিন স্কিলস জড়িত। জি, কেমন করে? বায়াররা ইউরোপিয়ান বায়াররা কিন্তু এখন গ্রিন স্কিলস এর ফ্যাক্টরিগুলো গ্রিন প্রোডাক্ট এর কথা বলছে। জি। এখন আমার ফ্যাক্টরিগুলা যদি আমি গ্রিন প্রোডাক্টের মতো করে তৈরি না করতে পারি, তাহলে কিন্তু আমার বায়ারদের কাছ থেকে আমি অর্ডারটা পাবো না। ঠিক। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরএমজি সেক্টরের যে ওনাররা আছে, তাদের সাথে যখন আমরা কথা বলছি, আমরা যখন সাপ্লাই চেইনের সাথে কথা বলছি, তাদের ট্রান্সপারেন্সির কথা বলছি, আমরা যখন আ মানে এই মেটেরিয়ালটা কোথা থেকে আসছে সেটার কথা বলছি। আমরা টোটাল আরএমজি এবং এর মধ্যে আমাদের বিজিএমইর সাথেও কথা হয়েছে, আমাদের বিকেএমইর সাথেও কথা হয়েছে যে কিভাবে আমাদের আরএমজি সেক্টরটাকে গ্রিন স্কিলস এর ভেতরে নিয়ে আসতে পারি। না হলে আমাদের বায়ারদের যে রিকোয়ারমেন্ট এবং সেইখানে একটা আমরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাব। আমার কান্ট্রি যখন আমরা বলব, যেমন একইভাবে ভিয়েতনাম, তুরস্ক, চীন এরা কিন্তু গ্রিন স্কিলস এর দিকে যাচ্ছে। এখন আমার ফ্যাক্টরিগুলা যদি আমরা ওই জায়গায় উন্নীত না করতে পারি, ওই জায়গায় যদি চেঞ্জেসটা না আনতে পারি, তাহলে আমার কিন্তু প্রোডাক্ট চলে যাবে ভিয়েতনাম, চীন অথবা তুরস্কতে। তো সেইখানে আমাদের এখানে ওয়ার্কার তো না, আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট এবং টপ ম্যানেজমেন্টের কিন্তু বড় ধরনের আ সহায়তা আমরা বলব যে কাজ করতে যে আমরা দেখেছি তারা খুবই ইন্টারেস্টেড এবং তারা চায় তাদের ফ্যাক্টরিতে এই গ্রিন স্কিলস এর যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই জায়গায় আ আ তাদেরকে ইন্ট্রোডিউস করতে এবং বেশ কিছু জায়গায় তারা সোলারের জায়গাটাও কিন্তু ইমপ্লিমেন্ট করছে। তারা আ বয়লারের যে বিষয়টা আছে সেখানেও তারা কিন্তু কাজ করছে চেঞ্জেস এর জন্য। না, আপনি তো বলেছেন যে আ আপনার কনসাল্টিং প্রতিষ্ঠান কি ধরনের ট্রেনিং দেন বা অন্যান্য জায়গায় কিভাবে ক্লাইমেট রোড ম্যাপ জি, করতে রিপোর্টিং রোড ম্যাপ করতে হেল্প করেন। অ্যান্ড সুইস কন্টাক্ট অ্যান্ড প্রোগ্রেস প্রজেক্ট জি। কেমন করে ইন্টারভেনশন করছে। ইটস আ ভেরি গুড স্টোরিজ, সাকসেস স্টোরিজ ভাল লাগছে। এবার যদি আমাকে একটু একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন করি আপনার জন্য। মানে আই ওয়ান্ট ইউ টু বি ভেরি মানে একটু ব্রুটালি মানে ট্রুথফুল আরকি। স অবশ্যই চ্যালেঞ্জেস আছে। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস এবং এই চ্যালেঞ্জেস গুলা কেমন করে ওভারকাম করা যেতে পারে? চ্যালেঞ্জেস আছে। আমরা কাজ করতে যেয়ে কিছু চ্যালেঞ্জেস পাচ্ছি। সেটা হচ্ছে যখন আপনি গ্রিন স্কিলস বলছেন, তখন কিন্তু তার টোটাল এনার্জি সিস্টেমটাকে চেঞ্জ করতে হচ্ছে। তার বয়লার সিস্টেমটাকে চেঞ্জ করতে হচ্ছে। তার ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে চেঞ্জ করতে হচ্ছে এবং বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস আনতে হচ্ছে। তো আমরা যখন বলছি যে আ মানে
আপনারা এই স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো আনেন, তখন আমরা কিন্তু তাদেরকে একটা নিড অ্যাসেসমেন্ট করে দিচ্ছি যে কোথায় কোথায় তাদের চেঞ্জেসটা আসবে। তার ফ্যাক্টরির ভিন্ন মেশিনারিজের আমরা নিড অ্যাসেসমেন্ট করছি এবং আমরা সেটার জন্য একটা পরামর্শ দিচ্ছি। এবং এই যে আপনি যেটা বলছেন যে সাস্টেইনেবল রিপোর্ট, এটা কিন্তু আর কিছুদিন পরে ৩ বছরের মধ্যে প্রত্যেকটা বায়ার সাস্টেইনেবল রিপোর্ট চাবে। তা হোয়াট ইজ দ্য মিনিং অফ সাস্টেইনেবল রিপোর্টিং? সাস্টেইনেবল রিপোর্টিং মানেই কিন্তু আমার স্থায়ী একটা সমাধান, যেখানে প্রত্যেকটা গার্মেন্টস প্রোডাক্টের সাথে একটা পরিবেশের সম্পর্ক জড়িত। এবং এইখানে চ্যালেঞ্জ হচ্ছে যখন কস্টটা বেড়ে যাচ্ছে, তার মানে উচ্চ ব্যয়, আমি যেটা বলি উচ্চ ব্যয়, এক্স্যাক্টলি হ্যাঁ, মানে ফ্যাক্টরি একটা উচ্চ ব্যয়, মানে যে কস্টটা, যেটা অপারেশনাল কস্টটা এটা বাড়বে। এটা বাড়বে। তার মানে আমার ব্রয়লার থেকে শুরু করে সেট আপ, যেটা যন্ত্রপাতি, ইনফ্রাস্ট্রাকচারও অনেক পরিবর্তন আনতে হবে। তার মানে এখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। কিন্তু হ্যাঁ, জি। আমি যদি আপনাকে একটু এখানে, কিন্তু আমরা এই যে কস্টটা হচ্ছে, জি। সেটা কিন্তু রেজাল্ট পাচ্ছে ২ বছরের মধ্যে। ওকে। কারণ যখন এনার্জি এফিসিয়েন্সিটা কি হচ্ছে এখানে, আপনার এনার্জিটা বাড়ছে, এনার্জি এফিসিয়েন্সি বাড়ছে, হ্যাঁ, তখন cost কমছে। তার কস্ট কমছে। কমছে। সো এটা একটা কিন্তু একটা পাই চার্টের মতো করে দেওয়া যায় যে ২ বছরের মধ্যে আপনার যেমন তার বিদ্যুতে সাশ্রয় হবে, জি। তার পানির অপচয় হচ্ছে না, তার কালার ইউজ করছে যে কেমিক্যাল দিয়ে, সেখানে তার কম মানে ব্যয় হচ্ছে। সমস্ত প্যারামিটারে যখন তাকে ম্যানেজমেন্টকে বোঝানো হয়, তখন ম্যানেজমেন্ট কিন্তু ২ বছরের মধ্যে এটা যে ফিডব্যাক পাবে, এবং শুধু ফিডব্যাক না, সে যেভাবে তার ইনভেস্ট করেছে সেটা যেরকম উঠে যাবে, প্যারালালি সে প্রত্যেকটা বায়ারের আসলে কাজের সে তখন বাংলাদেশে বলবে যে বায়াররা তখন তাকেই আসলে চুজ করবে, কারণ সে গ্রিন স্কিলস। তো উনি তো মোটিভেটেড হবে যে ওনার Exactly. ব্যবসাটা বাড়ছে। কলেবরে ব্যবসা বাড়লে কে না খুশি হবে? আমিও রাতারাতি যদি আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, আমার জি। কোম্পানির ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, আমি খুশি হব। কিন্তু হিয়ার কামস দ্য অ্যানাদার পয়েন্ট। জি। ইনভেস্টমেন্ট যেটা করতে হবে, সেটা তো কোনো ব্যবসায়ী আসলে নিজের জমানো টাকা বা প্রফিটের অংশ থেকে করতে চাবে না। সে ইনভেস্টমেন্ট খুঁজবে, লোন নেবে বা অন্য কাউকে বলবে। সাধারণত এখানে অন্য কাউকে বলে না, ইনভেস্টমেন্ট আসে না। এরকমটা আমরা স্টার্টআপে দেখি। অ্যাঞ্জেল ইনভেস্টর বলে তো আসলে কিছু নাই। এই যে লোন, এই লোন প্রোডাক্ট গুলো কি বাংলাদেশের ব্যাংকগুলো যারা লোন দেয় বা এখানে করে, এরা কি মনে করেন যে এই গ্রিন প্রোডাক্ট গুলো খুব ভালোভাবে আত্মীকরণ করেছে, বা স্পেশাল কোনো প্যাকেজে কি তারা এই জিনিসগুলো অফার করে কিনা ইয়েগুলোকে, কারখানাগুলোকে? কারখানাগুলোকে কিছু ব্যাংক করে, কিন্তু ইনস্পায়ারের একটা প্রোগ্রেসিভলি আপনার সুইস কন্ট্রাক্টে ইনস্পায়ারের একটা প্রজেক্ট আছে। ইনস্পায়ার কিন্তু এখানে ফান্ড দিচ্ছে ফ্যাক্টরিগুলো, এবং গ্রিন স্কিলস এর এই জায়গায় কিন্তু মানে দিচ্ছে হচ্ছে হলো, মানে ইটস আ ডি-রিস্কিং ফান্ড, জি 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 মানে ম্যাচ করে। ম্যাচ করে এরকম একটা ফান্ড দিচ্ছে। তো সেখানে ধরেন একটা বড় ধরনের অপরচুনিটি, বেশ কিছু ফ্যাক্টরি এই ফান্ড পাচ্ছে, আমাদের মতো সিএসপির মাধ্যমে এই ফ্যাক্টরিগুলো এই ফান্ড পাচ্ছে, যেন এই ফান্ডগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তারা যেন এটাতে আগ্রহ আরো প্রকাশ পায়। এবং আমরা প্যারালালি কিন্তু ব্যাংকের সাথে কথা বলছি যে ব্যাংক এখানে যেন হেল্পটা করে, কারণ আলটিমেটলি এটা কিন্তু ওভারঅল বাংলাদেশের একটা বিষয়। জি। আমার বায়ার হারায় ফেললে কিন্তু আমি আরএমজি সেক্টরে একটা বড় ধরনের লস হবে। তো সেই জায়গায় আমরা আসলে একটা অ্যাডভোকেসির কাজ করছি। এতক্ষণ তো আমরা একটু ফ্যাক্টরি ওনার লেভেলের কথা বললাম, বা ম্যানেজমেন্ট লেভেলের কথা বললাম। এখন মিড লেভেলে যারা আছেন, বা আপনি একটু বলেওছেন যে যারা শ্রমিক রয়েছেন, শ্রমিকরা তো আসলে এমনিতেই একটু কষ্টে থাকে। আমরা লিভিং ওয়েজ নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো। কিন্তু তারা যখন এই যে এনার্জি এফিশিয়েন্ট হওয়ার যে প্রবণতাটা, এখানে ইন্সপায়ার হবে কেমন করে? তারা তাদের মানে ওই কাজের বাইরে এই জিনিসগুলো কেউ যে ওন করবে, সেই লিটারেসিটা আসলে কেমন করে আসবে? খুব খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন, কিন্তু মানে এগুলো পুরাটাই আমাদের ট্রেনিং এর একটা বড় পার্ট। কিভাবে আমি তাকে আসলে এখানে উদ্বুদ্ধ করব, বিষয়টা তো এইটা যে জি। তাকে সে উদ্বুদ্ধ না হলে কিন্তু হাজার হাজার শ্রমিক তার কর্মঘণ্টার ভেতরে যদি সে না নিজে সচেতন হয়, তাহলে অপচয় হতেই থাকবে, তখন আলটিমেটলি এটা কোনো কাজ হবে না। আমরা এখানে কিন্তু পুরোটাই ফিউচারের একটা স্বপ্ন দেখাই, যে তোমার সন্তান, যে সন্তানটা আসলে বাড়িতে আছে, আমি সেই সন্তানের জন্য কি রেখে গেলাম? আমি তো ২টো গাছ লাগিয়ে গেলাম না। ঢাকা শহরে কোনো গাছ নাই। আপনি যদি ফ্যাক্টরিগুলোতে যান, দেখবেন যে ওই এলাকায় ফ্যাক্টরিতে কোনো গাছ নাই। ওই এলাকাটা আমরা যদি আশুলিয়া, সাভার, কোনাবাড়ি, এখানে যে পরিমাণে গাছ ছিল সেগুলো নাই, ফ্যাক্টরি হয়েছে।
সো আমি আসলে কিভাবে দুটো গাছ লাগিয়ে আমার সন্তানের জন্য রেখে যেতে চাই এবং পানির অপচয় কিভাবে করব, আমার ওয়েস্টটাকে কিভাবে ম্যানেজ করব, প্লাস্টিকের ইউজটাকে কিভাবে কমাবো, প্রত্যেকটার সাথে কিন্তু গ্রিন স্কিলস জড়িত। কারণ তার সচেতনতার উপরেই কিন্তু সে কি বিহেভ করবে তার ফ্যাক্টরির প্রিমিসেসে সেটা কিন্তু ডিপেন্ড করে। তো এইখানে আমরা যেটা দেখেছি যে গ্রিন স্কিলসের যখন ট্রেনিংটা আমরা নিচ্ছি, তারপরে কিন্তু তারা একটা কমিটমেন্ট করছে যে আমি আর খাবার পানির অপচয় করব না। তারা কমিটমেন্ট করছে আমি যখন যেখান থেকে উঠব সেখানে লাইট এবং সুইচ অফ করে উঠব। তারা কমিটমেন্ট করছে আমি যখন বাড়িতে যাব তখন আমি 2টো গাছ লাগাবো। হুম। সো এইগুলো করব আমি আমার বাচ্চার জন্য, কারণ আমার বাচ্চার জন্য তো কিছু রেখে যেতে হবে। তা আপনি যখন ইমোশনালি তার ব্যক্তিগত মানে লাইভলিহুডের সাথে এটাকে যখন আপনি ট্যাগ করতে পারবেন, তখন কিন্তু আলটিমেটলি ওয়ার্কারদের ভেতরে একটা চেঞ্জ আসবে। না, আপনি চমৎকারভাবে বলেছেন যে স্বপ্ন দেখার একটা ব্যাপার রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের একটা জি। কথা রয়েছে। এই যে ওনাদেরকে স্বপ্ন দেখানো যে বা এটাকে যদি আমি একটু টার্ম দেই, অন্যরকম টার্ম, যে মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে হবে। সো এই পৌঁছানোর জন্য তো আসলে নানা রকমের প্ল্যান করা দরকার। কিছু শর্ট টার্ম, কিছু মিড টার্ম, কিছু লং টার্ম। ইটস নট আ মানে T20 ম্যাচ, হুম, হুম। বাট ইটস আ টেস্ট ম্যাচ। আমরা ধরে নিচ্ছি যে আমাদের হাতে আরো হয়তো 15 বছর সময় আছে পুরোপুরি ট্রান্সফরমেশনের জন্য। কিন্তু আমি যদি খুব শর্ট টার্মে 2টা পদক্ষেপের কথা বলি যেটা আসলে নেওয়াটা প্রয়োজন, যেটা আসলে একটা স্টেপিং স্টোন হিসেবে ওই 15 বছরের ওই গ্রিন ফ্যাক্টরির দিকে যাবে। হোয়াট ক্যান বি দোজ 2 স্টেপস? এটা আপনার কাছে শেষ। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু ইকিউএমএস এবং সুইস কন্টাক্ট আমরা যৌথভাবে কাজ করছি। তো আমাদের কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি আছে যারা অলরেডি গ্রিন স্কিলস এর প্র্যাকটিসে নিজেদেরকে শুরু করেছে কাজ। তো সেই ফ্যাক্টরিগুলো, এটা আমার খুবই এই কিছুদিন কাজ করে আমার অভিজ্ঞতা আমি যদি বলি যে সেই ফ্যাক্টরিগুলোর একটা গ্রিন স্কিলস ফ্যাক্টরি, সো গ্রিন স্কিলস প্রোডাক্ট, এইটার একটা হাব তৈরি করা যায়। ধরেন 10টা 20টা ফ্যাক্টরি যারা গ্রিন স্কিলসে তারা তাদের প্রোডাকশনগুলোতে নিয়ে গেছে, তাদের একটা হাব, এবং এরা হচ্ছে এক্সাম্পল হিসাবে কাজ করবে বাংলাদেশের অন্য ফ্যাক্টরিগুলোর মধ্যে, এবং এদের ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি করা যায়। খুব রিসেন্ট যদি আমরা যদি বলি শর্ট টার্ম, যদি আমরা একটা টার্গেট নিই যে এই গ্রিন স্কিল ফ্যাক্টরি যেগুলো আছে তাদের ভিতর একটা নেটওয়ার্কিং করা, এবং তারা কিন্তু ছোট ছোট প্রোগ্রাম করে আপনার সাপ্লাই চেইনের ভেতরে কাজ করতে পারে, কারণ তারাই কিন্তু থার্ড পার্টি আপনার যে প্রোডাকশনের জন্য দিয়ে দেয়, তারাই কিন্তু তাদেরকে ডাকে, সাবকন্ট্রাক্টর যাদেরকে ডাকে, সেই থার্ড পার্টি সাবকন্ট্রাক্টে যারা থাকে তাদেরকেও কিন্তু স্কিল আপ করতে পারবে। এবং এইটাকে আমরা যদি, এবং এটা আমার কাছে আরো মনে হয় যদি আমরা যদি বিকেএম এর মাধ্যমে এটা আরো যেতে পারি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা খুব ভালো একটা ফলাফল পাবো বলে মনে হয়। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফেরদৌসী রিতা আপনাকে। আমরা আপনার সাথে আজকে আলোচনা করলাম গ্রিন স্কিলস নিয়ে। আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, আপনারা দেখছিলেন ডেইলি স্টার এবং সুইস কন্ট্যাক্টের প্রযোজনায় আজকের বিয়ন্ড দ্য সিন এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে আজকে গ্রিন স্কিলস নিয়ে কথা বললাম আরএমজি সেক্টরের। আমাদের এই ধারাবাহিক আলোচনাটি আপনাদের জন্য। আমরা মূলত এই আলোচনাগুলো শুনে থাকি পলিসি মেকার লেভেলে অথবা ব্যবসায়ী লেভেলে, কিন্তু আমাদের মনে হয়েছে আরএমজি সেক্টর, যেটা বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তির অন্যতম মূল একটা ভিত্তি, সেই ভিত্তিটাকে আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবার জন্য যেই পদক্ষেপগুলো নিতে হবে, সেই পদক্ষেপগুলোর সারথি আপনারাও আসলে হতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।